আমাদের চ্যানেল বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। ক্লাস 10-এর চলতড়িৎ চ্যাপ্টারের আজ আমাদের 4 নাম্বার ক্লাস। আর আজকের ক্লাসে আমরা জানবো যে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, তড়িৎ প্রবাহ মাত্রার একক কী, তড়িৎ প্রবাহ মাত্রার জন্য দায়ী কোন কণাগুলো, আর তার সাথে সাথে তড়িৎ প্রবাহ মাত্রা রিলেটেড বেশ কিছু অঙ্ক আমরা আজকের ক্লাসে সলভ করব। এবার দেখো, আগের দুটো ক্লাসে আমরা কি জেনেছি। আমরা জেনেছি বিভব কাকে বলে, বিভব পার্থক্য কাকে বলে, তড়িৎচালক বল কাকে বলে। এবার তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি বা বিভব পার্থক্য বা তড়িৎচালক বলের শুধুমাত্র সংজ্ঞাটাই জেনেছো, তার ভিতরের কনসেপ্টটা এখনও পর্যন্ত বুঝতে পারোনি, তারা অবশ্যই আগের ক্লাসটা একবার দেখে নাও। তার কারণটা হচ্ছে বিভব, তড়িৎচালক বল, তড়িৎ প্রবাহ মাত্রা, এই তিনটে রাশি একে অপরের ওপর নির্ভরশীল। মানে একটাকে বুঝলে তুমি পরেরটাকে বুঝতে পারবে, পরেরটাকে ঠিকঠাক বুঝলে তুমি তার পরেরটাকে ঠিকঠাকভাবে বুঝতে পারবে। তাহলে যারা দেখোনি তারা দেখে নাও, আর যারা দেখেছো তারা ক্লাসটা কন্টিনিউ করো। তাহলে চলো শুরু করা যাক যে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে। দেখো, এখানে একটা তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা লেখা আছে। তা কি লেখা আছে না, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এবার সংজ্ঞাটার দিকে আমরা পরে আসছি, আগে আমরা ব্যাপারটাকে ঠিকঠাকভাবে বুঝে নিই। একটা ছবি আঁকা আছে, এই ছবিতে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে এবি, এই এবিটার হচ্ছে কি না একটা তড়িৎ উৎস, বা যেটাকে আমরা বলতে পারি ব্যাটারি। ব্যাটারি হচ্ছে একটা তড়িৎ উৎসের এক্সাম্পল। তাহলে এখানে ধরো একটা ব্যাটারিকে যুক্ত করা আছে। ব্যাটারির একদিকটা হয় উচ্চ বিভব, একদিকটা হয় নিম্ন বিভব। যে দিকটা বড় সেদিকটাকে আমরা বলি উচ্চ বিভব, যে দিকটা ছোট সেটাকে আমরা বলি নিম্ন বিভব। এবার উচ্চ বিভবকে আমরা এই প্লাস চিহ্ন দিয়ে বোঝাই, আর নিম্ন বিভবকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে বোঝাই। এই ব্যাটারির সাথে কি হয়েছে না, একটা তারকে দেখো যোগ করা আছে, যেই তারটাকে আমরা বইয়ের ভাষায় কি বলি, আমরা বইয়ের ভাষায় বলি বহিবর্তনী। আগের দিন আমরা কি দেখেছিলাম যে যদি একটা অংশ উচ্চ বিভবে থাকে, একটা অংশ নিম্ন বিভবে থাকে, তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কোথায়, বহিবর্তনীতে। কিন্তু এই বহিবর্তনীতে কি হয় না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ আধান প্রবাহিত হয়। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কোন তড়িতাধান আসে, পজিটিভ, অর্থাৎ ধনাত্মক তড়িতাধান কি হচ্ছে না এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, যেটা আমরা আগের ক্লাসে জেনেছিলাম। আর এই কোষের মধ্যে কোন দিকে প্রবাহিত হচ্ছে না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যে ধনাত্মক আধানটা আসছে ওই কোষটা কি করছে, কোষটা সেই ধনাত্মক আধানটাকেই নিম্ন বিভবের থেকে আবার উচ্চ বিভবের দিকে পাঠিয়ে দিচ্ছে। এটা আমরা জেনেছিলাম আগের ক্লাসে। চলো ঠিক আছে, তাহলে এই তারের মধ্য দিয়ে কি হচ্ছে না, অসংখ্য ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আসছে। এবার এই তারের আমরা দুটো অংশ কল্পনা করলাম, ধরো একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এবার এই এক্স ওয়াই তারটাকে ধরো আমরা একটু জুম করে আঁকছি, তাহলে তারটাকে কেমন দেখতে লাগবে, সে মোবাইলে যেমন আমরা জুম করি। এই এক্স ওয়াই অংশটাকে ধরো আমি কি করলাম, একটু জুম করলাম, তাহলে এক্স ওয়াই অংশটা কেমন দেখতে লাগবে, এক্স ওয়াই অংশটা তারটা এরকম লাগবে। যদিও এত বড় তার আমাদের মনে হয় না, কিন্তু তুমি যদি অনেক জুম করো, 5x 10x জুম করো, তাহলে এই তারটাকে এরকম দেখতে লাগবে। এবার কি হচ্ছে, এই এ প্রান্ত অর্থাৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হচ্ছে, অসংখ্য ধনাত্মক আধান প্রবাহিত হচ্ছে। তাহলে সেই ধনাত্মক আধানগুলো নিশ্চয়ই এই এক্স থেকে ওয়াইয়ের মধ্য দিয়েও যাচ্ছে, এক্স ওয়াই তারটার মধ্য দিয়েও যাচ্ছে। মানে এই এক্স ওয়াই তারটার মধ্য দিয়ে কি হচ্ছে, অসংখ্য ধনাত্মক আধান যাচ্ছে এক্স থেকে ওয়াই প্রান্তের দিকে। এবার দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলছে, তড়িৎ প্রবাহ মাত্রা বলা হচ্ছে যে কোনো একটি ধাতব পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ মানে তুমি একটা এরকম প্রস্থচ্ছেদ কল্পনা করলে। এবার প্রস্থচ্ছেদ ব্যাপারটা কি, যেমন আমি যদি তোমাকে বলি এই মার্কারটার প্রস্থচ্ছেদ কি, তাহলে মার্কারটাকে লম্বালম্বি কেটে দাও, তাহলে এই যেটা তল পাবে এই তলটাকে আমরা বলবো মার্কারটার প্রস্থচ্ছেদ। তাহলে এই তারের প্রস্থচ্ছেদ মানে কি, তারটাকে যদি মনে মনে লম্বালম্বি কেটে দিই তাহলে এরকম একটা তল পাবো, এই তলটাকে বলবো তারটার প্রস্থচ্ছেদ। তা যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত পরিমাণ আধান প্রবাহিত হবে, কি বললাম, 1 সেকেন্ডে যত পরিমাণ আধান প্রবাহিত হবে। ধরো আমি বললাম যে 1 সেকেন্ড সময়ে এই তারের এই যে প্রস্থচ্ছেদটা আছে এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে ধরো আমি তোমাকে বললাম যে 2 কুলম্ব আধান প্রবাহিত হলো। আধানকে আমরা কুলম্ব দিয়ে লিখি, তাহলে আমরা ধরে নিলাম 1 সেকেন্ডে 2 কুলম্ব আধান প্রবাহিত হলো। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, 2। আমি বললাম যে 1 সেকেন্ডে 10 কুলম্ব আধান প্রবাহিত হলো, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, 10। অর্থাৎ 1 সেকেন্ডে যতটা পরিমাণ তড়িতাধান এই প্রস্থচ্ছেদটাকে ক্রস করে ওই দিকে চলে যাবে সেই পরিমাণ আধানটাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। দেখবে আগের দিন আমরা জেনেছিলাম তড়িৎ প্রবাহ কাকে বলে না, যদি কোনো একটা আধান স্থির থাকে তাহলে আমরা বলবো না যে তড়িৎ প্রবাহিত হচ্ছে।
তড়িৎ প্রবাহ তখনই বলবো যখন আধানের প্রবাহ হবে, অর্থাৎ আধানটা একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। এবার এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে অসংখ্য ধনাত্মক আধান এভাবে আসছে, অসংখ্য ধনাত্মক আধান আসছে। তা 1 সেকেন্ডে যতটা পরিমাণ আধান ওই তারের যে কোনো প্রস্থচ্ছেদকে ক্রস করে চলে যাচ্ছে তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। চলো ক্লিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা মানে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আর একবার 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। এবার এই যে আমরা ধরে নিলাম 1 সেকেন্ডে 2 কুলম যাচ্ছে, 10 কুলম যাচ্ছে, তা আমরা তো জানি না কত কুলম যাচ্ছে, তার জন্য আমরা মোটামুটি একটা আরবিটারি মান ধরে নিই, দিয়ে সেটা নিয়ে ধরো আমরা এগোচ্ছি। ধরো আমি তোমাকে বললাম যে ওই তারের এই যে প্রস্থচ্ছেদটা আছে, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে আমি বললাম টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। কি বললাম? টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান যাচ্ছে। এবার টি এর জায়গায় তুমি 1, 2, 3, 4 যা খুশি মান নিতে পারো, কিউ এর জায়গায় তুমি 5, 10, 15, 20 যে কোনো মান নিতে পারো। তা আমরা এরকম ধরে নিচ্ছি যে টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তাহলে চলো লিখে ফেলি যে আমরা কি ধরে নিচ্ছি না, টি সেকেন্ড সময়ে প্রবাহিত আধান কত না কিউ, এটা আমরা ধরে নিলাম। এবার তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? এই কিউটাকে তোমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলবো না, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলা হচ্ছে না 1 সেকেন্ডে যতটা পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। 1 সেকেন্ডে, প্রতি সেকেন্ডে মানে কি 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে বার করতে গেলে কি করতে হবে? টি সেকেন্ডে প্রবাহিত আধান কিউ। তাহলে চলো 1 সেকেন্ড সময়ে প্রবাহিত আধান একের বার করতে গেলে কি করতে হয়? সবাই জানি আমরা ভাগ করতে হয়, তাহলে কিউ বাই টি। তাহলে এই কিউ বাই টিটাকে আমরা কি বলবো? তড়িৎ প্রবাহ মাত্রা। কি বলবো? তড়িৎ প্রবাহ মাত্রা, কারণ সময় দিয়ে ভাগ করলাম মানেই 1 সেকেন্ডে চলে এলো। তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হবে তাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। চলো ক্লিয়ার। যাকে লিখবো কি দিয়ে? যাকে লিখবো আমরা আই সিম্বল দিয়ে। আই সমান হচ্ছে কিউ বাই টি। দেখো একটা ফর্মুলা পেয়ে গেলাম যে তড়িৎ প্রবাহ মাত্রা সমান প্রবাহিত আধান ডিভাইডেড বাই সময়। তড়িৎ প্রবাহ মাত্রা সমান প্রবাহিত আধান ডিভাইডেড বাই সময়। চলো ক্লিয়ার। ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। এবার আমরা দেখব যে তড়িৎ প্রবাহ মাত্রার একক কী। তড়িৎ প্রবাহ মাত্রার একক কী? এবার একক তো তুমি বলবে সিজিএসও হয়, এসআই হয়। তাহলে প্রথম ধরো আমরা 1 নাম্বার দিয়ে দেখছি এসআই একক, কারণ তড়িৎ প্রবাহ মাত্রার আমাদের এসআই এককটাই পরীক্ষায় জিজ্ঞাসা করবে ম্যাক্সিমাম। তাহলে এসআই একক কি? তাহলে তুমি কি বলবে? তড়িৎ প্রবাহ মাত্রা সমান প্রবাহিত আধান ডিভাইডেড বাই সময়। মানে তড়িৎ প্রবাহ মাত্রার একক সমান আধানের একক বাই সময়ের একক। তাহলে এসআই পদ্ধতিতে আধানের একক কি? আধানের একক হয়ে যাচ্ছে কুলম্ব। সময়ের একক কি? সময়ের একক হয়ে যাচ্ছে সেকেন্ড, তার মানে কুলম্ব পার সেকেন্ড। তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? কুলম্ব পার সেকেন্ড বা কুলম্ব বাই সেকেন্ড, যাকে আমরা এক কথায় বলবো কি না অ্যাম্পিয়ার। কি বলবো? অ্যাম্পিয়ার। লিখবো কোন সিম্বল দিয়ে? ছোট হাতের এ দিয়ে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে লেখা হয় কি দিয়ে? আই দিয়ে। আর এই আয়ের একক কি? আয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। চলো তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে? সিজিএস পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে কি হবে? আধানের একক, আধানের সিজিএস একক বাই সময়ের সিজিএস একক। তাহলে আধানের সিজিএস একক কি? আমরা জানি স্ট্যাট কুলম্ব, তাই তো? আধানের সিজিএস একক হচ্ছে স্ট্যাট কুলম্ব সিজিএস পদ্ধতিতে। আর সময়ের একককে আমরা সবসময় সেকেন্ডেই মাপি, সেকেন্ড। এই স্ট্যাট কুলম্ব বাই সেকেন্ড এটাকে আবার এক কথায় বলা হয় স্ট্যাট অ্যাম্পিয়ার। কি বলা হয়? স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে এটা তোমাদের পরীক্ষায় খুব একটা আসে না, আসবে কিন্তু এইটা যে তড়িৎ প্রবাহ মাত্রার একক কী। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক কী? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার সমান আমরা কি বলতে পারি? কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব বাই সেকেন্ড, যাকে এক কথায় বলছি কি অ্যাম্পিয়ার। চলো ক্লিয়ার। এবার দেখবে এখানকার একটা প্রশ্ন দেয় যে 1 অ্যাম্পিয়ার কাকে বলে? যে 1 অ্যাম্পিয়ার কাকে বলে? এরকম একটা প্রশ্ন দেখবে দেয় পরীক্ষায় অনেক সময় যে 1 অ্যাম্পিয়ার কাকে বলে। চলো তাহলে আমরা কি দেখেছি? আমরা দেখেছি অ্যাম্পিয়ার সমান হচ্ছে কুলম্ব বাই সেকেন্ড। এই যে পেলাম আমরা অ্যাম্পিয়ার সমান হচ্ছে কুলম্ব বাই সেকেন্ড। তাহলে 1 অ্যাম্পিয়ার সমান কি? তুমি এখানে 1 বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দাও, কারণ 1কে 1 দিয়ে ভাগ করলে মানটা একই আসে।
ক্লিয়ার? তাহলে 1 অ্যাম্পিয়ার কাকে বলবো? 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। এবার এটাকে যদি আমরা ভাষায় লিখে কীভাবে লিখবো? শুরুটা তো এরকমই করবো যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। এবার 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান যদি প্রবাহিত হয়, ভালো করে তাকাও, এটা 1 সেকেন্ড, এটা 1 কুলম্ব, সমানই পেয়েছি 1 অ্যাম্পিয়ার। মানে 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। এবার তার আগে করে তুমি কিছু ভাষা অ্যাড করে দাও, যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। তাহলে চলো লিখে ফেলি, যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তাহলে 1 অ্যাম্পিয়ার কাকে বলছে না? 1 অ্যাম্পিয়ার সমান এখানেও 1 এখানেও 1, তাহলে 1 সেকেন্ড সময় 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। চলো ক্লিয়ার? সিমিলারলি তুমি লিখতে পারো যে 1 স্ট্যাট অ্যাম্পিয়ার কাকে বলছে না? 1 সেকেন্ড সময়ে 1 স্ট্যাট অ্যাম্পিয়ার আধান প্রবাহিত হলে তাকে আমরা বলবো 1 স্ট্যাট অ্যাম্পিয়ার। এভাবে তুমি লিখতে পারো, এটা সাধারণত আসে না, তোমাকে এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে চলো এখনো পর্যন্ত আমরা কি দেখলাম? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলছে? 1 সেকেন্ডে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যত পরিমাণ আধান প্রবাহিত হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ মাত্রা। 1 সেকেন্ডে যত পরিমাণ আধান যাচ্ছে তাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান কি? কিউ বাই টি। কিউ মানে হচ্ছে প্রবাহিত আধান, টি মানে হচ্ছে সময়। চলো এসআই একক পেয়ে গেলাম অ্যাম্পিয়ার, সিজিএস একক পেয়ে গেলাম স্ট্যাট অ্যাম্পিয়ার, আর এখানে জেনে নিলাম যে 1 অ্যাম্পিয়ার কাকে বলে। চলো ক্লিয়ার? এবার এখানে বেশ কিছু কোশ্চেন আছে যেটা তোমার আমি আগের ক্লাসে বলিনি, ভুলে গেছিলাম, তা এখানে সেই জায়গাগুলো কয়েকটা জিনিস লিখে নেবো আমরা। কি কি না, এই তড়িৎ প্রবাহ মাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, বিভব প্রভেদ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, আবার তড়িৎ চালক বল কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। তাই এটা আমি আগের ক্লাসে বলতে ভুলে গেছি, তোমরা একটু লিখে নাও ওটা। চলো তাহলে প্রথম আমরা দেখব তড়িৎ প্রবাহ মাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I মাপা হয়, মানে এটাকে আমরা মেজার করতে পারি, মাপতে পারি। মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? যে যন্ত্রের সাহায্যে তাকে বলা হচ্ছে অ্যামমিটার। কি বলা হচ্ছে? অ্যামমিটার। অ্যামমিটার। তাহলে অ্যামমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি মাপতে পারি? তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা কারেন্ট বলি না, কারেন্ট এলো কারেন্ট চলে গেল, এই কারেন্ট নেই অনেকক্ষণ ধরে, তাই কারেন্ট মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, বাংলায় তড়িৎ প্রবাহ মাত্রা। তা এটাকে আমরা মাপি কোন যন্ত্র দিয়ে? অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য। বিভব পার্থক্য মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হচ্ছে কি? বিভব পার্থক্যের একক কি বলো? বিভব পার্থক্যের একক ভোল্ট। সেই জন্য বিভব পার্থক্য মাপা হয়, এভাবে মনে রাখতে পারো, ভোল্ট মিটারের সাহায্যে। এককটাকে মনে রাখলেই হবে, ভোল্ট মিটার। বিভব পার্থক্য মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে। ঠিক আছে? আর একটা কি পেয়েছিলাম? তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল শর্টে আমরা লিখে দিচ্ছি ইএমএফ। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এবার এটা কি আমরা বাংলায় বলি তড়িৎ চালক বল। চলো ইএমএফ মানেও তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল। তাই তড়িৎ চালক বল আমরা মাপি যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রের নাম হচ্ছে পোটেনশিওমিটার। পয়কা টয়কা ন সিও মিটার। এই তিনটেও কিন্তু তোমাকে শর্ট কোশ্চেনের জন্য একটু মনে রাখতে হবে। এটা পোটেনশিওমিটার, হ্যাঁ পোটেনশিওমিটার। কি কি? তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামমিটার, বিভব পার্থক্য মাপা হয় ভোল্টমিটার, আর একটা হচ্ছে তড়িৎ চালক বল মাপা হয় কিসের সাহায্যে? পোটেনশিওমিটার। চলো লিখে নাও এটা। এরপর আমরা একটা ইন্টারেস্টিং ঘটনা দেখব।
দেখো এরপরই আমরা দেখবো যেটা বিভৎস একটা মজার ঘটনা, যে তড়িৎ প্রবাহ মাত্রার জন্য দায়ী কোন কণাটা। এতক্ষণ আমরা যেগুলো ভাবছিলাম পুরোপুরি তার একটা বিপরীত ঘটনা। তাহলে চলো দেখা যাক পরের ঘটনাটা কি। চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার জন্য দায়ীকে। আচ্ছা, তোমরা লেখার আগে এখানে একটা কথা অ্যাড করে নিও, ধাতব তারে তড়িৎ প্রবাহ মাত্রার জন্য দায়ীকে। কোথায়? ধাতব তারে তড়িৎ প্রবাহ মাত্রার জন্য দায়ীকে, এটা আমরা বোঝার চেষ্টা করব। চলো ধরো এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির সাথে আমরা কোনো একটা কি করেছি, ধাতব তারকে যোগ করেছি। যেমন তুমি তামার তার বলতে পারো, তামা একটা ধাতুর তৈরি, সেরকম কোনো তামার তার বা লোহার তারকে তুমি কি করেছো না এখান থেকে এভাবে যোগ করেছো, তাহলে তুমি দেখবে যে কারেন্ট পাচ্ছ। বা তুমি যদি এখানে কোথাও বাল্বকে একটা লাগাও তাহলে সেই বাল্বটা জ্বলবে। কিন্তু তুমি যদি এই তড়িৎ কোষটার সাথে বা এই উৎসটার সাথে তুমি যদি একটা রাবারকে যোগ করে দিলে, এইভাবে এই পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তে তুমি একটা রাবারকে যোগ করে দিলে, তাহলে তুমি দেখবে যে সেক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পাচ্ছি না। তাহলে এই ধাতব তারে তড়িৎ প্রবাহ মাত্রার জন্য দায়ীটাকে, এই দায়ীকে, এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসে। দেখো কোনো একটা ধাতব তার, যদি আমি বলি যে তামার তৈরি একটা ধাতব তার, তাহলে সেই তামা একটা ধাতু, তার মানে তামার তৈরি ধাতব তারের মধ্যে অসংখ্য তামার পরমাণু আছে। আর পরমাণুর মধ্যে কে থাকে না, পরমাণুর একদম মাঝখানে থাকে নিউক্লিয়াস। পরমাণুর যে কোনো পরমাণুরই মাঝে থাকে কি, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ আধান আর নিউট্রন হচ্ছে একটা নিস্তড়িত কণা, অর্থাৎ তার মধ্যে নেট চার্জ শূন্য হয়ে যায়। আর এই নিউক্লিয়াসটাকে ঘিরে কি হয় না, অসংখ্য ইলেকট্রন কি হয়, ঘুরতে থাকে। এবার একটা দুটো অসংখ্য কি হয়, কক্ষপথ থাকে, যে সেখানে কি হয়, ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তার মানে এই কক্ষপথে অসংখ্য কি হয়, ইলেকট্রন ঘুরতে থাকে। আর ইলেকট্রনগুলোর চার্জ কেমন হয়, নেগেটিভ। অসংখ্য ইলেকট্রন ঘুরছে যাদের চার্জ কেমন হচ্ছে, নেগেটিভ। এবার এখানে যে আমি বললাম তামার তৈরি তারটা আছে, তামার তৈরি তারের অসংখ্য পরমাণু আছে, এখানে অসংখ্য কি আছে, পরমাণু আছে। এই তারটা অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। সেই পরমাণুগুলোর ভিতরে দুটো আধান আছে। কি কি? একটা হচ্ছে প্রোটন পজিটিভলি চার্জ আধান, আর একটা হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ ঋণাত্মক আধানগ্রস্ত একটা কণা ইলেকট্রন, আর ধনাত্মক আধানগ্রস্ত কণা প্রোটন। এবার দেখো আমরা যখন ভাবছিলাম যে এটা উচ্চ বিভবে আছে, এটা নিম্ন বিভবে আছে, মানে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হচ্ছে না, আমরা ধরে নিচ্ছিলাম অসংখ্য ধনাত্মক আধান যাচ্ছে। কিন্তু তুমি একটু ভেবে বলো যে এই কপার যে তারটা বা তামার যে তারটা আমরা নিয়েছি, তামার তারের মধ্যে ধনাত্মক আধান কোথায় আছে, তার পরমাণুর ভিতরে নিউক্লিয়াসে, অর্থাৎ এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে। এই প্রোটন কিন্তু বাইরে বেরোতে পারে না, মানে প্রোটন কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। তার কারণটা হচ্ছে কি, প্রোটন আর নিউট্রন তারা নিউক্লিয় বল দ্বারা একে অপরকে আকর্ষণ করে আছে। সেই জন্য প্রোটন কিন্তু ওই নিউক্লিয় বলকে ভেঙে ও কিন্তু বাইরে বেরোতে পারবে না। তার মানে ধনাত্মক আধান বা প্রোটন কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে পারবে না। তাহলে আমরা কেন ধনাত্মক আধানকে ভাবছিলাম, বা তাহলে এখানে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটছিল? এখানে যেটা ঘটছিল সেটা হচ্ছে ইলেকট্রনের, এখানে যে আধানের পরিবহন ঘটছিল সেটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ ঘটছিল। এবার কোনো একটা ধাতুর কি হয় না, এই যে শেষ কক্ষের যে ইলেকট্রন, এই শেষ কক্ষের ইলেকট্রনটাকে বলা হচ্ছে কি না, মুক্ত ইলেকট্রন। কেন মুক্ত ইলেকট্রন বলা হচ্ছে? কারণ এই ইলেকট্রনটাকে এই নিউক্লিয়াসটা কি করেছে, নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত আর ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত। এরা অপরকে কি করে, আকর্ষণ করে। কিন্তু একেবারে শেষ কক্ষে যে ইলেকট্রনটা আছে তার উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুবই কম। তার জন্য এই ইলেকট্রনটা খুব সহজেই পরমাণুর বাইরে বেরিয়ে যেতে পারে। সেই জন্য এই ইলেকট্রনটাকে বলা হচ্ছে কি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। এবার ধাতুর মধ্যে এরকম মুক্ত ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি থাকে। মানে এই যে তুমি ধাতুটা কল্পনা করেছো, এই ধাতুর যে তারটা, এই তারের মধ্যে কি আছে, এরকম অসংখ্য কিন্তু মুক্ত ইলেকট্রন আছে। এরকম ঋণাত্মক আধানগ্রস্ত অসংখ্য কি আছে, মুক্ত ইলেকট্রন আছে। তাহলে আমরা যেটা প্রথমে ধরছিলাম যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান আসছে, সেটা তো আসা সম্ভব নয়, কারণ প্রোটন নিউক্লিয়াসের মধ্যে আছে, সে তো আসতে পারবে না। তাহলে কোন আধানের প্রবাহ হচ্ছিল? অ্যাকচুয়ালি প্রবাহ হচ্ছিল এই মুক্ত ইলেকট্রনগুলো, অর্থাৎ ওই যে ধাতুটা আছে, ধাতুটার শেষ কক্ষে যে ইলেকট্রন আছে যাকে আমরা বলছি মুক্ত ইলেকট্রন, সেই মুক্ত ইলেকট্রনের প্রবাহ হচ্ছিল। কেমনভাবে? দেখো এই যে মুক্ত ইলেকট্রনগুলো আছে এদের চার্জ কেমন, এদের চার্জ হচ্ছে ঋণাত্মক বা এদের আধান হচ্ছে ঋণাত্মক।
এবার ব্যাটারির তো দুটো পোল আছে, একটা হচ্ছে তোমার ধনাত্মক মেরু, একটা হচ্ছে ঋণাত্মক মেরু। তা এটা ঋণাত্মক মেরু, আবার এই ইলেকট্রনগুলোও কি, এখানে তুমি যদি আরও ইলেকট্রন কল্পনা করো তাহলে এখানে এরকম অসংখ্য ইলেকট্রন আছে, এই প্রত্যেকটা ইলেকট্রনই হচ্ছে কি, প্রত্যেকটা ইলেকট্রনই হচ্ছে নেগেটিভ। এবার এটাও নেগেটিভ, এটাও ঋণাত্মক, আবার ইলেকট্রনগুলোর আধানও ঋণাত্মক। তার জন্য কি হবে, এই যে মেরুটা আছে এই মেরুটা ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে বা ঠেলে দিতে চাইবে। তার মানে এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোকে কী করবে, এই ঋণাত্মক মেরুটা কী করবে, ঠেলে দেবে। তার জন্য ইলেকট্রনগুলো আস্তে আস্তে কোন দিকে যেতে থাকবে, এই দিকে আসতে থাকবে। বুঝতে পারছো যে ইলেকট্রনগুলো ঋণাত্মক মেরু থেকে দূরে সরতে শুরু করবে। আবার অপর দিকে দেখো, এই যে পজিটিভ মেরুটা আছে বা আমরা যদি বলি উচ্চ বিভবটা আছে, সেই উচ্চ বিভবের চার্জ কেমন, পজিটিভ। তার মানে এই পজিটিভ মেরুটা কি করবে, এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, মানে ইলেকট্রনগুলোও কিন্তু ওই পজিটিভ মেরুর দিকে যেতে চাইবে। তার মানে যেহেতু ব্যাটারির একদিকটা থেকে পজিটিভ একদিকটা থেকে নেগেটিভ, এবার এই ধাতুটার ভিতরে অসংখ্য কি আছে, মুক্ত ইলেকট্রনগুলো আছে। মুক্ত ইলেকট্রনের আধান কেমন, ঋণাত্মক। তার জন্য ঋণাত্মক মেরুটা এই ঋণাত্মক ইলেকট্রনগুলোকে কি করবে, ঠেলে দেবে, অর্থাৎ বিকর্ষণ করবে। তার জন্য ইলেকট্রনগুলো এদিকে আসতে থাকবে। আবার অন্যদিকে এই পজিটিভ মেরুটার চার্জ হচ্ছে পজিটিভ আর ইলেকট্রনগুলোর আধান হচ্ছে নেগেটিভ। তার জন্য এই পজিটিভ মেরুটা ইলেকট্রনগুলোকে আকর্ষণ করে তার দিকে নিয়ে আসবে। মানে ইলেকট্রনগুলো কি হবে, আস্তে আস্তে এই ধাতব তারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে চলে আসবে। চলো ক্লিয়ার এতদূর। এবার আমরা ধরে নিই যেদিকে ইলেকট্রন যাচ্ছে তার বিপরীত দিকে পজিটিভ আধান আসছে, এটা আমরা ধরে নিচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু কোনো পজিটিভ আধানের প্রবাহ হচ্ছে না, অ্যাকচুয়ালি কোনো পজিটিভ আধানের বা কোনো ধনাত্মক আধানের প্রবাহ কিন্তু উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে না। হচ্ছে কার, হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনটার প্রবাহ। কোন ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের প্রবাহ, বা আমরা বলতে পারি ঋণাত্মক আধানের প্রবাহ। তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে কে আসছে, ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রনগুলো। আর যখনই ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রনগুলো এদিকে আসছে, আমরা ধরে নিচ্ছি যে যেদিকে ঋণাত্মক আধান যায় তার বিপরীতে ধনাত্মক আধান যায়। তার জন্য আমরা এটা ধরে নিচ্ছি যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান যাচ্ছে। মানে একটা ইলেকট্রন ধরো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে এলো, আমরা ধরে নিলাম উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা ধনাত্মক আধান গেল। অ্যাকচুয়ালি কিন্তু কোনো ধনাত্মক আধান নেই। এবার তুমি বলবে যে কেন স্যার ধনাত্মক আধানকে ধরা হচ্ছে, ইলেকট্রনগুলোকে ধরা হচ্ছে না? অ্যাকচুয়ালি প্রবাহ তো ইলেকট্রনগুলোর জন্য হচ্ছে, তাহলে ধনাত্মক আধানকে কেন ধরা হচ্ছে? তার কারণটা হচ্ছে যে এই যে ধনাত্মক আধানের দিক কোন দিক থেকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আর আগের দিন আমরা কি জেনেছিলাম, তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হয়, তড়িৎ প্রবাহের দিক হয় ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় তার দিকে, বা ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে। তা তড়িৎকে ঠিকঠাকভাবে বোঝার জন্য আমরা ধরে নিই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান আসছে, কিন্তু সত্যি কথা বলতে এখানে কোনো ধনাত্মক আধানের প্রবাহ হয় না। প্রবাহ কার হয়, প্রবাহ হয় ইলেকট্রনগুলোর, অর্থাৎ ঋণাত্মক আধানগুলোর। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তড়িৎ প্রবাহের জন্য দায়ী কে, তাহলে তড়িৎ প্রবাহের জন্য দায়ী তো ধনাত্মক আধানটা হচ্ছে না, কারণ ধনাত্মক আধানটাকে তো আমরা ভেবে নিচ্ছি। সত্যিকারের প্রবাহ কার হচ্ছে, সত্যিকারের প্রবাহ হচ্ছে এই ইলেকট্রনগুলোর। অর্থাৎ ধাতুর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেই মুক্ত ইলেকট্রনগুলোর প্রবাহের জন্য তড়িৎ প্রবাহিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে তড়িৎ প্রবাহের জন্য দায়ী কে, তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। চলো ক্লিয়ার এতদূর? তাই তড়িৎ প্রবাহের জন্য দায়ী কে, মুক্ত ইলেকট্রন। কোথায়, ধাতব তারে, কোনো ধাতব পরিবাহীতে তড়িৎ প্রবাহের জন্য দায়ী হচ্ছে কে না, মুক্ত ইলেকট্রন। এবার তোমাকে এখান থেকে অনেক সময় প্রশ্ন দেয় যে মুক্ত ইলেকট্রন কোথা থেকে কোথায় আসে, মুক্ত ইলেকট্রনের প্রবাহ, মুক্ত ইলেকট্রনের প্রবাহ, মুক্ত ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, ভালো করে দেখো। কি, মুক্ত ইলেকট্রন কোথা থেকে আসছে না, এই নেগেটিভ থেকে পজিটিভের দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তার মানে নেগেটিভ মানে কি, নিম্ন বিভব, আর পজিটিভ মানে কি, উচ্চ বিভব। অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। দেখবে আমরা যখন একটা বিভব পড়েছিলাম তখনও জেনেছিলাম যে ঋণাত্মক বিভব কোন দিক থেকে কোন দিকে যায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে তোমাকে যদি পরীক্ষায় কোশ্চেন দেয় যে ধাতব তারের মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে সেই মুক্ত ইলেকট্রনগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, তুমি অ্যান্সার কি লিখবে, অ্যান্সার লিখবে নিম্ন বিভব
বা নেগেটিভ প্রান্ত থেকে উচ্চ বিভব, বা আমরা বলবো পজিটিভ প্রান্ত। তাহলে তড়িৎ ইলেকট্রন, মুক্ত ইলেকট্রনের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়? নিম্ন বিভব থেকে উচ্চ বিভব বা নেগেটিভ মেরু থেকে পজিটিভ মেরুর দিকে। এবার আমি যদি তোমাকে বলি যে ধনাত্মক আধানের প্রবাহ তাহলে কোন দিকে হচ্ছে, যেটা আমরা ধরে নিয়েছি সত্যিকারের কিন্তু ধনাত্মক আধান অর্থাৎ প্রোটন কিন্তু প্রবাহিত হয় না, আমরা ইলেকট্রন প্রবাহিত হয়, আর আমরা ধরে নিই যেদিকে ইলেকট্রন যাচ্ছে তার বিপরীতে ধনাত্মক আধান যাচ্ছে, এটা আমরা ধরে নিচ্ছি। তো তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ধনাত্মক আধানের প্রবাহ কোন দিক থেকে হয়, ধনাত্মক আধান এর প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে না উচ্চ বিভব থেকে, উচ্চ বিভব বা যেটাকে আমরা বলবো পজিটিভ মেরু থেকে নিম্ন বিভব, যেটাকে আমরা বলবো নেগেটিভ মেরুর দিকে। তাহলে ধনাত্মক আধানের প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। আচ্ছা, তারপরে যদি তোমাকে বলে যে তড়িৎ প্রবাহ মাত্রার দিক কোন দিকে, দেখো তড়িৎ প্রবাহ মাত্রা অভিমুখ, এইটা কিন্তু খুব ভালো করে বুঝবে কারণ এখান থেকেও প্রশ্ন দেয় যে তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ কোন দিক থেকে কোন দিকে হয়। তাহলে দেখো তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ কি জানি আমরা, তড়িৎ কোন দিকে প্রবাহিত হয়, ধনাত্মক মেরু যেদিকে প্রবাহিত হয়, ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয়, তাই তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ কি হবে, ধনাত্মক আধানের প্রবাহের দিকে, বা আমরা বলতে পারি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে 1 নাম্বার পেলাম কি না উচ্চ বিভব ব্র্যাকেটে প্লাস থেকে নিম্ন বিভব, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ মেরুর দিকে। তার মানে এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, এখান থেকে দেখো আরও প্রশ্ন আসে, তুমি এটাও বলতে পারো মুক্ত ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে, এই দুটো কথা তোমাকে কিন্তু বুঝতে হবে। যে তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ কোন দিকে, তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ইলেকট্রনের প্রবাহ কোন দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, মানে ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে তড়িৎ যায়, বা আমরা বলতে পারি ধনাত্মক আধানের অভিমুখে তড়িৎ যায়। তাহলে এই দুটো কথা তোমাকে কিন্তু বুঝতে হবে, খাতায় একদম নোট করে লিখে নাও যে তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ কি না, তড়িৎ প্রবাহ মাত্রা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় বা মুক্ত ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে যায়, অর্থাৎ ইলেকট্রনগুলো যেদিকে আসবে আমরা তার বিপরীত দিকে তড়িৎ যাচ্ছে বলে ধরে নেব। চলো ক্লিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার জন্য দায়ী কে, দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রনগুলো, ধনাত্মক আধানের কোনো প্রবাহই হচ্ছে না, এটা আমরা ধরে নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, তার ইলেকট্রনগুলো নেগেটিভ পাথ থেকে পজিটিভ পাথের দিকে যাচ্ছে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে। যখনই একটা ইলেকট্রন দিক থেকে এদিকে যাচ্ছে আমরা ধরে নেব যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে একটা ধনাত্মক আধান যাচ্ছে, তাই তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিকে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভব বা মুক্ত ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে। এবার আমরা তড়িৎ প্রবাহ সংক্রান্ত বেশ কিছু অঙ্ক করে ফেলি, তাহলে আমাদের পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো প্রথম অঙ্ক দেখো কি লেখা আছে না, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 সেকেন্ড সময়ে 30 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত। সব থেকে সহজ অঙ্ক, মানে এই যে তুমি চলতড়িৎ চ্যাপ্টারের যে অঙ্কগুলো করবে এই অঙ্কগুলো কিন্তু খুব সোজা, শুধু তোমাকে করতে যেটা হবে সেটা যে সূত্রগুলোকে একটু মনে রাখতে হবে, কারণ একটা সূত্র আর একটার সাথে রিলেটেড। আর যখনও তুমি অঙ্ক করবে একটু খেয়াল রাখবে যেগুলো বলে দেবে সেগুলোকে খাতা একটু ডান দিকে লিখে নেবে, দিয়ে একটু ভালো করে ভাববে, দেখবে তুমি অঙ্ক এমনি সলভ করে দিয়েছো। দেখো কি বলা আছে, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 সেকেন্ড সময়ে 30 কুলম্ব আধান প্রবাহিত হলে, তাহলে 10 সেকেন্ড সময়, তার মানে 10টা কি সময়, সময়কে আমরা কি দিয়ে লিখি, টি দিয়ে, তাহলে টি এর মান বলে দিয়েছে কত 10 সেকেন্ড। বেশ, তারপর কি বলেছে 30 কুলম্ব আধান প্রবাহিত হয়, তাহলে 30টা কি মনে মনে জিজ্ঞাসা করো, 30টা কি, 30 কুলম্বটা কি, কুলম্ব মানে দেখতেই পাচ্ছি আধান বলেই দিয়েছে, তার মানে
30টা হচ্ছে কি আধান, আধানকে কি দিয়ে লিখি, কিউ দিয়ে, তাহলে কিউ সমান হচ্ছে কত, 30 কুলম্ব। কি বলছে না প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি আই এর মান, তাহলে আই সমান কত, তাহলে আইকে আমাকে নির্ণয় করতে হবে। ব্যাস, এবার তুমি মনে মনে জিজ্ঞাসা করো আই কিউ টি, এই দিয়ে কী সূত্র জানো, তুমি একটাই সূত্র জানো, আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আজকেই পেলাম আমরা। তাহলে আমরা কি জানি, আমরা জানি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, প্রবাহিত আধান বাই সময়। তাহলে এখান থেকে মান বসিয়ে দাও, তাহলে আই সমান কিউ এর জায়গায় মান বসিয়ে দাও 30 ডিভাইডেড বাই টি এর জায়গায় মান বসিয়ে দাও 10, তাহলে আই ইজ ইকুয়াল টু কত পাচ্ছ 3। এককটা কী হবে, এককটা আমাকে জানতে হবে যে তড়িৎ প্রবাহ মাত্রার একক কী, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার, সিজিএস একক হচ্ছে স্ট্যাট অ্যাম্পিয়ার। তাহলে তোমার এখানে কোন পদ্ধতিতে আছে, এটা কুলম্বে আছে, তাহলে কুলম্ব মানে এটা এসআই পদ্ধতিতে আছে, তাহলে এটা এসআই একক বসবে, এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে ওই তারের মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। চলো ক্লিয়ার। চলো পরের কোশ্চেন, এটাকে পজ করে সলভ করো, পরের কোশ্চেনটাকে পজ করে সলভ করো। চলো দেখো কি আছে না, ওই একই, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিট সময়ে 120 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত, একই রকম আগের অঙ্কটার মতোই লিখে নিই আমরা। কি সময় সমান কত বলে দিয়েছে, বলেছে 2 মিনিট সময়ে, তাহলে দুইটা কি সময়, তাহলে টি ইজ ইকুয়াল টু 2 মিনিট। বেশ, তারপর কি বলেছে 120 কুলম্ব আধান প্রবাহিত হলে, তাহলে 120টা কি, 120টা হচ্ছে আধান, তাহলে আধানের মানকে আমরা লিখি কিউ দিয়ে, তাহলে কিউ সমান হচ্ছে 120 কুলম্ব। তাহলে আমরা কি করতে হবে, আমাদের বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা কত, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে আই ইজ ইকুয়াল টু কত, তাহলে আমরা জানি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তার মানে হচ্ছে 120/2 সমান যেটা অ্যান্সার আসবে। কিন্তু না, একটু ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা যখন বলেছিলাম দেবে কি বলেছিলাম, সময়টাকে আমরা সেকেন্ডে নিয়েছিলাম, 1 সেকেন্ডে যে পরিমাণ আধান যায়, এখানে দেখো সময়টা কিসে আছে, মিনিটে আছে, এটাকে একটু খেয়াল রাখতে হবে যে সময়টাকে আমরা সেকেন্ডে নেব, তাহলে সময়টাকে সেকেন্ডে নিতে হবে, তাহলে 2 মিনিট সমান কত সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 2 মিনিট সমান কত, 2 × 60 সমান 120 সেকেন্ড, তাহলে 2 মিনিটটাকে আমাকে সেকেন্ডে বার করতে হবে, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে, কারণ সময়কে সেকেন্ড এককে মাপতে হবে। এবার দেখো তাহলে টি সমান কত 2 মিনিট, বা আমরা বলবো যেটা 120 সেকেন্ড, আধানের পরিমাণ কত 120 কুলম্ব, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে বলেছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু প্রবাহিত আধান বাই সময়। চলো মানগুলো বসিয়ে দাও প্রত্যেকটার, তাহলে আই সমান কিউ মান হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, মানটা হচ্ছে কত 120 ডিভাইডেড বাই টি মানে সময়, সময়ও কত লেগেছে 120, তাহলে 120 কাটাকাটি করলে এটা অ্যান্সার আসছে কত 1 কি এককটা কি হবে, এই যে আধানের একক আছে কুলম্ব, মানে এসআই পদ্ধতিতে, তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে কত অ্যাম্পিয়ার, তার মানে 1 অ্যাম্পিয়ার, মানে ওই যে তারটা আছে ওই তারটার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। চলো পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা একটু টাফ আছে, এরই মধ্যে কি লেখা আছে না, কোনো পরিবাহীর মধ্য দিয়ে, এটা মধ্য দিয়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 16 সেকেন্ড সময় ধরে হলে কত পরিমাণ আধানের প্রবাহ হবে এবং কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। দেখো কোশ্চেনটা কিন্তু একটু টাফ আছে, তাহলে আগে আমরা কি করব, টাফ কোশ্চেন মানে সেটা কিন্তু শক্ত নয়, তোমাকে বুঝতে হবে ব্যাপারটাকে, তাহলে আগে আমাদের ওসব কিচ্ছু কাজ নেই, আমরা আগে অঙ্কটাতে যে ডেটাগুলো বলে দিয়েছে সেগুলোকে লিখে নিই, তারপর তুমি একটু ভাববে দেখবে হয়ে যাবে। আগে আমরা অঙ্কগুলো ডেটাটা লিখে নিই, কী বলেছে না, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 16 সেকেন্ড সময় ধরে হলে, তার মানে 2 অ্যাম্পিয়ারটা কি, 2 অ্যাম্পিয়ারটা হচ্ছে প্রবাহ মানে কি তড়িৎ প্রবাহ, যাকে আমরা আই দিয়ে লিখি, তাহলে আই সমান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, বা এমনিও তুমি দেখছো এই যে পাশে এ আছে, এ মানে অ্যাম্পিয়ার কার একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক, তাহলে আমরা লিখতে পারি আই সমান 2 অ্যাম্পিয়ার, এটা আমাকে বলে দিয়েছে। তারপর কি বলেছে 16 সেকেন্ড সময় ধরে হলে, তার মানে টাইমটাও আমাকে বলে দিয়েছে কত না 16 সেকেন্ড, তাহলে 16 সেকেন্ড সময় ধরে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। কি বলেছে প্রথম কোশ্চেন, কি বলেছে কত পরিমাণ আধানের প্রবাহ হবে, তার মানে আধান মানে আমরা কি জানি কিউ, তাহলে আমাকে কিউ এর মানটাকে নির্ণয় করতে বলছে যে কত পরিমাণ আধান প্রবাহিত হবে। তাহলে আগে আমরা এটা করে ফেলি যে 1 নাম্বার যে কত পরিমাণ আধান প্রবাহিত হবে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, আমাকে নির্ণয় করতে হবে আধান, তার জন্য কিউ সমান কত না কিউ ইজ ইকুয়াল টু কোনাকুনি গুণ করে দাও, তাহলে আই ইন্টু টি, তাহলে আই টি, তাহলে এই পাশে চলে এসো যে কিউ ইজ ইকুয়াল টু
কিউ ইজ ইকুয়াল টু আইটি, আয়ের মান কত 2 অ্যাম্পিয়ার। আচ্ছা সময়ের মান কত, সময়ের মান হচ্ছে 16 সেকেন্ড, তার মানে 16। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত 16 ইন্টু 2, আচ্ছা অ্যাম্পিয়ারটা এখানে দেওয়ার দরকার নেই, 16 ইন্টু 2 মানে হচ্ছে 32। এককটা কী হবে, এককটা কী হবে বলো, আধান, আধানের একক কি না, আধানের একক কুলম্ব হয়, স্ট্যাট কুলম্ব হয়, কোনটা বসাবো, দেখো এখানে কি আছে অ্যাম্পিয়ার আছে, মানে এসআই পদ্ধতিতে এককটা আছে, তার মানে এখানেও বসবে এসআই পদ্ধতিতে একক, তাহলে এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব, তার মানে হচ্ছে 32 কুলম্ব। তাহলে ওই পরিবাহী, ওই যে তোমার পরিবাহীটা আছে, ওই পরিবাহীটার মধ্য দিয়ে কতটা আধান যাবে না 32 কুলম্ব আধান প্রবাহিত হবে। তাহলে এটা আমাদের প্রথম কোশ্চেন সলভ হয়ে গেল। তাহলে কিউ এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে মনে মনে তুমি এখানে বসিয়ে দাও যে কিউ এর মানটা আমরা পেয়ে গেছি যে কত না 32 কুলম্ব। চলো তারপর 2 নাম্বার কি বলেছে দেখো, 2 নাম্বার বলেছে যে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। তার মানে একটা আধান প্রবাহিত হচ্ছে, এটা মোট আধান কতটা, মোট আধান কতটা যাচ্ছে 32 কুলম্ব। তাহলে তোমাকে বার করতে বলছে যে 32 কুলম্ব আধান প্রবাহিত হওয়া মানে কতগুলো ইলেকট্রনের প্রবাহ হওয়া। কি বললাম, 32 কুলম্ব আধান প্রবাহিত হওয়া মানে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হবে, এটাই তো তোমাকে বলছে যে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে যদি 32 কুলম্ব আধান প্রবাহিত হয় তাহলে তার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, 32 কুলম্বের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে সেটা বার করলেই আমাদের হয়ে যাবে। তার মানে আমাকে কি বলছে, আমাকে বলছে নাম্বার অফ ইলেকট্রন মানে এন এর মানটা বার করতে, ঠিক আছে। আর ইলেকট্রনের আধান আমরা কি জানি না, ইলেকট্রনের আধানের আমরা মানটা জানি যে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। একদম প্রথম ক্লাসে পড়েছিলাম যে ইলেকট্রনের আধান কত -1.6, তা মাইনাসটা হচ্ছে ঋণাত্মক আধানের জন্য, তা আমি যদি শুধু মানটা লিখি তাহলে মানটা কত 1.6 10⁻⁻19 কুলম্ব। চলো এবার তাহলে মোট আধানের পরিমাণ হচ্ছে কিউ, তোমাকে ইলেকট্রনের সংখ্যা বার করতে হবে, আর একটা ইলেকট্রনের আধান তুমি জানো যে 1.6 10⁻⁻19 কুলম্ব। তাহলে তুমি এন এর মানটা বার করতে পারবে না? অবশ্যই পারবো। কি করে, একদম প্রথম ক্লাসে একটা ফর্মুলা পেয়েছিলাম, কি ফর্মুলা পেয়েছিলাম, মোট আধান কিউ ইজ ইকুয়াল টু এনই, অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রনের আধান। তাহলে আমাকে এখান থেকে বার করতে হবে কিসের মান, এন এর মান। তাহলে এন সমান কত, ইটা দিকে চলে আসবে, তার মানে হচ্ছে কিউ বাই ই। তাহলে চলে এসো এদিকে আবার, তাহলে নাম্বার অফ ইলেকট্রন এন সমান হচ্ছে কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 32 কুলম্ব, তাহলে 32 লিখে দিলাম। চলো ই এর মান কত, ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে এটাকে তো কাটাকাটি করা যাক। তাহলে এন ইজ ইকুয়াল টু, ওপরে যেমন 32 আছে লিখলাম, নিচে 16টাকে আমরা কত লিখতে পারি, 1.6টাকে আমরা কি লিখতে পারি 16/10, আর এই 10⁻⁻19, -19টা ওপরে গেলে আমরা কি লিখতে পারি 10⁻শুধু 19, কারণ মাইনাসটা ওপরে গেলে প্লাস হয়ে যায়, প্লাসটা ওপরে গেলে মাইনাস হয়ে যায়, সাইনের চেঞ্জ হয়, তার মানে এটা মাইনাস আছে, মাইনাসটা ওপরে লিখলাম মানে শুধুমাত্র 10⁻19। চলো এতদূর ক্লিয়ার। তাহলে চলো এরপর এন ইজ ইকুয়াল টু, তাহলে এই 10টা আবার ওপরে চলে যাবে, তাহলে 32/16 ইন্টু একটা 10⁻19 আছে, আর একটা 10 ওপরে যাবে মানে আর একটা 10 হয়ে যাবে। তাহলে এন ইজ ইকুয়াল টু কত আসছে, এন ইজ ইকুয়াল টু 16 2 32, তার মানে 2 ইন্টু এটার সঙ্গে এটাকে দেখো গুণ করে দিলে কি হচ্ছে, পাওয়ারটা যোগ হয়ে যাচ্ছে, এর মাথায় পাওয়ার 1 আছে, গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায় মানে 10⁻19 আর 1 মানে হচ্ছে 20। তার মানে কতগুলো ইলেকট্রনের প্রবাহ হবে না, ইলেকট্রনের সংখ্যাটা হচ্ছে এতগুলো, মানে 32 কুলম্ব আধান প্রবাহিত হচ্ছে ওই পরিবাহীটার মধ্য দিয়ে, বা আমরা বলতে পারবো যে 16 সেকেন্ড সময়ে 2 ইন্টু 10⁻⁻20টা ইলেকট্রন চলে যাচ্ছে ওই পরিবাহীটার মধ্য দিয়ে। চলো বোঝা গেছে। দেখো কিচ্ছু না, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, দুটো ফর্মুলাকে আলাদাভাবে ব্যবহার করে আমরা মানটা নির্ণয় করলাম। দেখো এখানে তোমাকে দেখো মনে রাখতে হবে যেটা, এটা কিন্তু পড়েছিলাম প্রথম ক্লাসে, কিন্তু এই কনসেপ্ট আবার এখানেও লাগছে। তার মানে চলতরিৎ চ্যাপ্টারের প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে আর বুঝতে হবে। চলো ক্লিয়ার, এবার দেখে নাও অঙ্কটা, লিখে নাও। তাহলে চলো আজকের মতো ক্লাস এটুকুই। আমরা তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে ডিটেলে পড়ে নিলাম। মানে চলতরিৎ চ্যাপ্টারের যে বেসিক পার্টগুলো হয়, যে আধান কি, আচ্ছা বিভব কি, বিভব পার্থক্য কি, তড়িৎচালক বল কি, তড়িৎ প্রবাহ মাত্রা কি, এতদূর কিন্তু আমরা এবার কমপ্লিট করে ফেললাম। এবার আমরা তাহলে শুরু করব ওহমের সূত্র। তাহলে পরের ক্লাসে আমরা পড়ব কি ওহমের সূত্র। তাহলে চলো দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।